আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হলো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়, প্রাণীবিজ্ঞানের ১ নম্বর অধ্যায়। তোমাদের কাছে এই অধ্যায়টা খুবই হযবরল লাগে যে ভাইয়া এই অধ্যায়ে এত কিছু তথ্য, এত উদাহরণ কিভাবে মনে রাখবো। তোমরা আজকে এই ক্লাসটা করার পর দেখবা যে এই অধ্যায়ে কিছুই মুখস্থ করতে হয় না, তুমি সব কিছু সিকোয়েন্সলি বুঝে বুঝে মনে রাখতে পারবে। অর্থাৎ তোমার যদি টার্গেট থাকে এই অধ্যায়ে একটা সিকিউ প্রশ্ন আসলে ফুল অ্যান্সার করার, এছাড়াও তোমার যদি টার্গেট থাকে এই অধ্যায়ে অসংখ্য এমসিকিউ আসে, শুধু এইচএসসি পরীক্ষা নয় অ্যাডমিশনও অনেক এমসিকিউ আসে, সো এটা ভালোভাবে অ্যান্সার করার এবং বুঝে বুঝে মুখস্থ করে না, তাহলে আজকে তোমাকে ফুল ক্লাসটা করতেই হবে এবং করার পর তুমি দেখবা এই অধ্যায়টাই পুরো জীববিজ্ঞান 2 পেপারের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। তাহলে আমরা জানবো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তাহলে শুরুতেই দেখবা যে তোমাদের বইয়ে কিছু লাইন আছে, আমরা একটু তুলে আনছি এই লাইনগুলো। যেমন শুরুতেই দেওয়া আছে উদ্ভিদ আর প্রাণী প্রজাতির সংখ্যা। এ পর্যন্ত শনাক্তকৃত ভাস্কুলার উদ্ভিদ পাওয়া গেছে 2,70,000। ভাস্কুলার উদ্ভিদ মানে কি? যে সকল উদ্ভিদের মধ্যে ভাস্কুলার বান্ডেল অর্থাৎ জাইলেম ফ্লোয়েম আছে। তাহলে এরকম উদ্ভিদ গ্রুপের সংখ্যা কত? 2,70,000। আর পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা আছে 15 লক্ষেরও বেশি। তাহলে এই যে বিশাল একটা প্রাণী প্রজাতির গ্রুপ, 15 লক্ষেরও বেশি প্রাণী আছে, এইটাকে আমাদের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে সাজানো দরকার। কীরকম জিনিসটা একটু সহজভাবে বুঝো। ধরে নাও আমি তোমাকে কিছু কাঠি দিলাম, হ্যাঁ তোমাকে কিছু কাঠি দিলাম, আমি যে কাঠিগুলোর দৈর্ঘ্য 100টা কাঠি দিছি তোমাকে আমি, মনে করো কারো দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কারো দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে এক একটা কাঠির দৈর্ঘ্য এক এক রকম, তাদের দৈর্ঘ্যের রেঞ্জ হলো 1 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত। এবং কারো দৈর্ঘ্য 1, কারো দৈর্ঘ্য 5, কারো দৈর্ঘ্য 7, এরকমভাবে কারো 10, 15, 20 এরকমভাবে আছে, টোটাল 100টা কাঠি। এখন এই 100টা কাঠি থেকে আমি তোমাকে হুট করে বললাম যে কাঠিটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তুমি আমাকে ওইটা খুঁজে এনে দাও। তাহলে তোমাকে কি করতে হবে? এই যে 100টা কাঠি একটা একটা করে মাপতে হবে, মেপে মেপে 7 সেন্টিমিটার যেটা দৈর্ঘ্য এটা খুঁজে বের করতে হবে। কিন্তু এটা তো অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। তুমি এখন এই জিনিসটাকে গুছাইতে পারো কীরকম? তুমি একটা বান্ডেল করতে পারো, কয়েকটা বান্ডেল। যেমন যে কাঠিগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 সেন্টিমিটার তাদেরকে তুমি একটা বান্ডেলে রাখলা, যে কাঠিগুলোর দৈর্ঘ্য 11 থেকে 20 সেন্টিমিটার তাদেরকে তুমি আরেকটা বান্ডেলে রাখলা, যাদের দৈর্ঘ্য 21 থেকে 30 সেন্টিমিটার তাদেরকে তুমি আরেকটা বান্ডেলে রাখলা। এরকমভাবে 100 পর্যন্ত তুমি টোটাল 10টা বান্ডেল করলা। সুন্দর করে গুছাই 10টা ঝুড়িতে তুমি আলাদা আলাদা রাখছো। এখন কোনো মুহূর্তে আমি যদি তোমাকে বলি আমাকে একটা কাঠি খুঁজে এনে দাও যেটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, নিশ্চয়ই তুমি তাহলে ওইটা 3 নাম্বার ঝুড়িতে গিয়ে খুঁজবা না, ওটা কোথায় খুঁজবা? 2 নাম্বার ঝুড়িতে, কারণ এখানে যারা আছে তাদের 11 থেকে 20-এর মধ্যে যাদের দৈর্ঘ্য তারাই আছে। তাহলে দেখো তো এই কাঠিটা খুঁজে বের করা তোমার এখন কি হইলো? অনেক সহজ। আগে যেখানে 100টা কাঠিকে গুনে 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 মেপে মেপে তারপর বের করতে হইতো, এবার কিন্তু তুমি মাত্র 10টা কাঠির মধ্যে সেটাকে খুব ইজিলি খুঁজে বের করতে পারতেছো। তাহলে এই যে কাঠিগুলোকে সহজে খুঁজে বের করার জন্য তুমি কি করলা? অনেকগুলো ঝুড়ির মধ্যে সুন্দর করে তাদেরকে সাজাইলা। এই জিনিসটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ এই যে 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি পৃথিবীতে আছে, আমি যদি তোমাকে এখন বলি আমাকে একটা প্রাণী খুঁজে এনে দাও যার কান 2টা, চোখ 2টা, লেজ 1টা আর 5-8টা, তুমি তো এখন পুরো প্রাণী জগতের 15 লক্ষ প্রাণী ঘাটবা না। তাহলে তুমি কি করতে পারো? যে প্রাণীগুলোর 5-4টা করে আছে তাদেরকে একটা গ্রুপে রাখতে পারো, যে প্রাণীগুলোর চোখ 2টা আছে তাদেরকে তুমি একটা গ্রুপে রাখতে পারো, যে প্রাণীগুলো খাবার খায় অর্থাৎ উদ্ভিদকে ভক্ষণ করে তাদেরকে তুমি এক গ্রুপে রাখলা, যে প্রাণী আবার উদ্ভিদকে ভক্ষণ করে না অন্য কোনো প্রাণীর মাংস খায় তাদেরকে তুমি আরেক গ্রুপে রাখলা। তাহলে এই যে দেখো বিভিন্ন শর্ত তাদের উপর তুমি প্রয়োগ করে প্রাণী জগৎটাকে কি করতেছো? বিভিন্ন গ্রুপে ভাগ করতেছো। এই গ্রুপে ভাগ করার পদ্ধতিটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি আমাদের কোনো প্রাণী অথবা উদ্ভিদের প্রয়োজন হয় শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা তাকে খুব সহজেই খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এই সহজ জিনিসটাকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস বলা হয়। আমাদের আজকে অধ্যায়ের আলোচনার টপিক মূলত এই শ্রেণীবিন্যাস নিয়ে, আমরা শ্রেণীবিন্যাসের একদম বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আশা করি শ্রেণীবিন্যাস কি এটা তোমরা বুঝে ফেলছো। এখন আসো প্রাণী বৈচিত্র্য। তাহলে প্রাণী বৈচিত্র্য, বৈচিত্র্য কথাটার অর্থ কি? বৈচিত্র্য কথাটার অর্থ হলো ভ্যারিয়েশন, ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে কি? এই যে তুমি দেখো দেখতে একরকম, আমি দেখতে একরকম, তুমি নিশ্চয়ই অনেক সুন্দর অনেক ফর্সা আর আমি দেখো কেমন কাইল্লা, তুমি দেখতে অনেক লম্বা আমি দেখতে অনেক খাটো। তাহলে এই যে দেখো আমাদের দুইজনের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে, তাই না? পার্থক্য আছে, এটাকেই বলা হয় বৈচিত্র্য। যদিও আমরা সবাই প্রত্যেকের জায়গায় বেস্ট, এই জিনিসটা মাথায় রাখবা। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করছে সে ওইভাবেই বেস্ট, আল্লাহর সৃষ্টি, এবং ওইভাবেই সে ভালো। সো এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই। আমি কখনো
কখনো মন খারাপ করি না যে আমি কালো এবং খাটো, আমি বরাবরই এটা নিয়ে মন খারাপ করি না। আমি মনে করি আল্লাহ হয়তো আমাকে আমার জন্য এইভাবেই বরকত রাখছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এইভাবেই বানাইছে, সো এটা নিয়ে মন খারাপ করার সুযোগ নাই। তাহলে এই পৃথিবীর বিভিন্ন প্রাণীর মধ্যে কি আছে, অনেক পার্থক্য আছে, এই জিনিসটাকে বলা হয় বৈচিত্র্য। তাহলে এই বৈচিত্র্যটা কেন সৃষ্টি হচ্ছে, প্রাণী বৈচিত্র্যটাকে সর্বমোট 3 ভাগে ভাগ করা হচ্ছে। এটা গল্প আকারে আমরা আসলে পড়ে আসো। তাহলে 1 নম্বরে হলো জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যটা মানে কি ভাইয়া, যে সকল প্রাণীর মধ্যে ক্রোমোজোম সংখ্যা একই, ক্রোমোজোম একই। এখন তুমি প্রশ্ন করবা ভাই ক্রোমোজোম একই হইলে কি পার্থক্য দেখা যেতে পারে? অবশ্যই দেখা যেতে পারে। তুমি মানুষ, তোমার ক্রোমোজোম সংখ্যা 46, আমারও ক্রোমোজোম সংখ্যা 46, তা সত্ত্বেও তুমি আমি কি একই রকম না? কিছু কিছু পার্থক্য আছে আমাদের। তাহলে একই ক্রোমোজোম, তার মানে যাদের ক্রোমোজোম একই তারা কিন্তু হয় একই প্রজাতি। তাহলে একই প্রজাতিভুক্ত জীব যাদের ক্রোমোজোম সংখ্যা একই, তাদের মধ্যেও পার্থক্য থাকে। কিসের কারণে? তাহলে ক্রোমোজোমে অনেকগুলো জিন আছে। আমার ক্ষেত্রে আমার ক্রোমোজোম 46টা, কিন্তু এই 46টা ক্রোমোজোমে আমার যে যে জিনগুলো অ্যাক্টিভ আছে, তোমার ওই জিনগুলো অ্যাক্টিভ নাও থাকতে পারে। তাহলে সমান সংখ্যক জিন সবার দেহে অ্যাক্টিভ নাই। তাহলে আমার যে জিন অ্যাক্টিভ আছে তোমার এটা নাই, তাহলে জিনের পার্থক্যের কারণে তোমার আমার মধ্যে বৈচিত্র্য দেখা দিছে। এই বৈচিত্র্যটাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। তাহলে আমরা মাথায় রাখবো, যাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা একই, অর্থাৎ যারা একই প্রজাতির, কিন্তু শুধুমাত্র ক্রোমোজোমের মধ্যে থাকা জিনের পার্থক্যের কারণে বৈচিত্র্যের সৃষ্টি হয়, তখন এই বৈচিত্র্যকে বলা হয় জিনগত বৈচিত্র্য। এটা যেহেতু একই প্রজাতির মধ্যে পাওয়া যায়, এই জন্য এই ঘটনাটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক। মনে রাখবা, অন্ত কথাটা সবসময় বোঝায় নিজেদের মধ্যে তুলনা, আর আন্ত মানে বলতে বোঝায় 2 ভিন্ন গ্রুপের মধ্যে তুলনা। যেমন একটা স্কুলে মনে করো 9 আর 10-এর মধ্যে খেলা হচ্ছে, তখন এটাকে বলা হয় অন্ত স্কুল প্রতিযোগিতা। আর যদি এমন হয় 2টা ভিন্ন স্কুলের মধ্যে খেলা হচ্ছে, তখন এটাকে বলা হয় আন্ত স্কুল প্রতিযোগিতা। তাহলে অন্ত মানে নিজেদের মধ্যে, আর আন্ত মানে 2 ভিন্ন গ্রুপের মধ্যে। তাহলে এটা যেহেতু একই প্রজাতির মধ্যে পাচ্ছি আমরা, এই জন্য আমরা একে কী বলবো, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলবো। এরপর আসো প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে যেখানে একই প্রজাতির মধ্যেই বৈচিত্র্য দেখা দেয়, সেখানে যদি প্রজাতি আলাদা হয়ে যায়, বাঘ একটা প্রজাতি, সিংহ আর একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, তাহলে এদের মধ্যে বৈচিত্র্য আরও কী হবে, বেশি হবে। সিম্পল কথা, যেহেতু একই প্রজাতির মধ্যেই পার্থক্য দেখা যায় জিনের পার্থক্যের কারণে, এবার যদি প্রজাতিটাই আলাদা হয়ে যায়, বাঘ আর গরু, তাহলে তো অবশ্যই পার্থক্য বেশি হবে। তাহলে দেখো 2 ভিন্ন প্রজাতির মধ্যে যাদের ক্রোমোজোম সংখ্যা ভিন্ন, তাদের যে বৈচিত্র্য দেখা দেয়, এটাকেই বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। এটা যেহেতু 2 ভিন্ন প্রজাতির মধ্যে পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ওকে, এবার আসো বাস্তুতান্ত্রিক। বাস্তুতন্ত্র মানে কি, আমরা যে জায়গায় থাকি ওই জায়গার সাথে আমাদের একটা মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন হয়। এই মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনটাকেই বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। যেমন তুমি মনে করো ঢাকায় থাকো, ঢাকায় রোদে খুব একটা যাওয়া হয় না, ফ্ল্যাটে থাকো, তুমি আমার মতো কাইল্লা হলেও কিন্তু কিছুদিন 1 বছর 2 বছর পর এভাবে থাকার পর দেখবা কিছুটা ফর্সা হয়ে গেছো, তাই না? কিন্তু সেই তুমি যদি আবার কক্সবাজার বা বান্দরবান ঘুরতে যাও, ঘুরতে গিয়ে দেখা যায় একদম রোদে ঘুরছো টানা 7 দিন ধরে, দেখবা ত্বক পুরে কালো হয়ে গেছে। তুমি বললো কিরে, আমি তো ফর্সা ছিলাম, এত কালো হয়ে গেলাম কেন? তাহলে দেখো, তুমি ঢাকায় থাকলে তুমি তো একই মানুষ, তুমি ঢাকায় থাকলে তোমার রং একরকম হচ্ছে, গায়ের রং, আবার কক্সবাজারে রোদে পড়লে তোমার গায়ের রং আলাদা রকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে জায়গায় থাকি ওই জায়গার একটা ছাপ বা ওই জায়গার একটা প্রভাব আমাদের দেহে থাকে। তাহলে একটা জীবের বাস্তুতন্ত্রের পার্থক্যের কারণে তার মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্য দেখা দেয়, এটাকেই বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন তুমি বলতে পারো ভাল্লুকের কথা। ভাল্লুক যখন বনভূমি অঞ্চলে থাকে তার গায়ের রং কালো হয়, ওই ভাল্লুক যখন আবার তুন্দ্রা অঞ্চল বা বরফাচ্ছাদিত অঞ্চলে চলে যায়, তখন তার গায়ের রং সাদা হয়ে যায়। কেন? এটা তার একটা অভিযোজনিক বৈশিষ্ট্য। ওই জায়গায় যাওয়ার পরে সে টিকে থাকার জন্য তার গায়ের রঙের পরিবর্তনটা ঘটে। তাহলে এই বৈচিত্র্যটাকে কি বৈচিত্র্য বলা হবে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হবে। সো আশা করি আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার, এবং এটা জটিল কোনো কিছু না, একদম সহজ একটা ইজি জিনিস। তাহলে দেখো, এই যে আমরা অলরেডি পড়ে আসছি, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হলো বাস্তুতান্ত্রিক। তাহলে জিনগতের মধ্যে দেখতে পাচ্ছ জিনের পার্থক্যের কারণে প্রজাতিগত 2 ভিন্ন প্রজাতি, একটা দেখো প্রজাপতি আর একটা কুমির, সো 2টা দেখতে আলাদা রকম হবেই। আর ইকোসিস্টেম মানে কি, বাস্তুতন্ত্রের কারণে যে বৈচিত্র্য দেখা দিচ্ছে। এখানেও কিছু ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো সবগুলাই ভুট্টা, কিন্তু ভুট্টার সবগুলো রং একই রকম নয়, একই প্রজাতি হওয়া সত্ত্বেও ভিন্নতা। আর এটা তো ভিন্ন ভিন্ন প্রজাতি, সো ভিন্নতা থাকবেই। আর এটা হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমরা সব পড়ে আসছি। এটা কিসের কারণে হয়? জিনগত উপাদানের কারণে হয়। আর এটাকে কি বলা হয়? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। প্রজাতিগত কি হয়? এখানে প্রজাতির সংখ্যাটাই ভিন্ন, এর আরেক নাম হলো আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এরপর আসো বাস্তুতান্ত্রিক কি, যে বাস্তুতন্ত্রের কারণে যেটা হয়, যেমন তৃণভূমির প্রাণীগুলো একরকম হবে, জলভূমি একটা বাস্তুতন্ত্র, আবার বনভূমি একটা বাস্তুতন্ত্র। তাহলে এই 3 জায়গার মধ্যে যে জীবগুলো বসবাস করবে তাদের মধ্যেও বৈচিত্র্য দেখা দিবে।